জাকসু নির্বাচনে ভোট গণনা এখনো শুরু হয়নি। অনিয়মের অভিযোগে বর্জনের ঘোষণা ছাত্রদল, বামপন্থী সহ বেশিরভাগ প্যানেলের। পরাজয় জেনে সরে গেছে বলছে শিবির। এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। তারা শিক্ষার্থীদের ম্যান্ডেট পাচ্ছে না, শিক্ষার্থীদের সমর্থন না থাকার কারণে নিশ্চিত পরাজয়ের হয়ে যাবে সেটা বুঝে তারা আসলে নির্বাচন বয়কট করেছে। ডাকসুতে নির্বাচিতদের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া মোনাজাত। হিজাব ইস্যুতে উদ্দেশ্যমূলক বিতর্ক ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যম, অভিযোগ জিএস ফরহাদের। এখনো রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ হাসনাত আব্দুল্লাহর। দেশের স্বার্থে দলগুলোকে সমঝোতায় পৌঁছানোর আহ্বান সালাউদ্দিন আহমদের। জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের 5 সুপারিশ, ভিন্ন ভিন্ন মত দলগুলোর। যাওয়ার আগে অধিকাংশ সংস্কার বাস্তবায়ন হবে বললেন প্রেস সচিব। পোশাক শ্রমিকদের অবরোধে এয়ারপোর্ট রোড সহ আশপাশে ভয়াবহ যানজট, ভোগান্তি। 4 ঘন্টা ধরে ঠাঁই দাঁড়িয়ে আছে যানবাহন। আজকে আমাদেরকে ফয়সালা জানানোর কথা ছিল, এর মধ্যে ওনার কাছে কেউ আসে নাই। মালিক গেছে পলাইয়া, ডাইরেক্টর গেছে বললাম, হেড অফিসের কোনো লোকের কোনো কারবার নাই। আমাদের গেছে মাসে টাকা দিচ্ছে আর হেড ক্লোজ করছে, পাওনা দানা সব এই মাসে বুঝায়। অবশেষে বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে নেপাল থেকে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। রাজনৈতিক ডামাডোলে কাঠমান্ডুর হোটেলে আটকা পড়েছিলেন তারা। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। জাকসু নির্বাচন শেষ, ভোট গণনা শুরু হওয়ার পালা। আমাদের সহকর্মী আহমেদ রেজা আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডিওতে। তিনি জাকসু সম্পর্কিত সব আদ্যোপান্ত জানাবেন। যাচ্ছি রেজার কাছে। রেজা। বৃষ্টি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে আরো একবার স্বাগত জানাতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। এবং আপনারা যেমনটি জানছিলেন, দীর্ঘ 33 বছর পরে মূলত যে জাকসু নির্বাচন, সেটি নিয়ে অনেক ধরনের প্রত্যাশা ছিল এবং সেটি এখন পর্যন্ত শেষ হয়েছে। তবে ভোট যে গণনার যে কার্যক্রম, সেটি এখন পর্যন্ত শুরু হয়নি। এখন পর্যন্ত ভোটের আনুষ্ঠানিক ভোট গ্রহণের যে আনুষ্ঠানিক কার্যক্রম, সেটি মূলত বিকেল 5টা নাগাদ শেষ হয়েছে এবং তার পরবর্তী সময়ে মূলত একটি হলে দীর্ঘ সময় ধরে ভোট গ্রহণ চলে এবং সেটি সম্পন্ন হওয়ার পরে এখন প্রায় 10টা বাজতে চললো, 10টার একটু বেশি সময় হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ভোট গণনার যে কার্যক্রম, সেটি শুরু হয়নি। আমরা আরো বেশ কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই। অনিয়ম, কারচুপি আর প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। একই সাথে বামপন্থী সহ বেশিরভাগ প্যানেলই এই নির্বাচনকে বয়কট করেছে। বিকেলে ভোট গ্রহণ শেষ হওয়ার 1 ঘন্টা আগে প্রথমে সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান ছাত্রদল প্রার্থীরা এবং তাদের দাবি ছিল ওএমআর মেশিন ও ব্যালট পেপার নিয়ে ব্যাপক অনিয়ম হয়েছে। এমনকি সিসি ক্যামেরার দায়িত্ব দেওয়া হয়েছে জামায়াত নেতার কোম্পানিকে। নির্বাচন কমিশন পুনর্গঠন করে আবারও ভোট নেয়ার দাবি তাদের। উত্তেজনা শুরু বেলা 12:30টার দিকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হলের দিকে ছুটতে দেখা যায় ছাত্রদল প্যানেলের প্রার্থীদের। অভিযোগ, ওই হলে ভোট কারচুপি হচ্ছে, কিন্তু সেটি যাচাই করতে গেলে জিএস প্রার্থী তানজিলা বৈশাখীকে ঢুকতে দেওয়া হয়নি। তাই পরিস্থিতি যাচাই করতে সেখানে হাজির হন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসানও, সাথে গণমাধ্যম কর্মীরা। তাতেই বাধে বিপত্তি। নারীদের হলে পুরুষদের প্রবেশকে কেন্দ্র করে শিক্ষকদের সাথে ব্যাপক বাকবিতণ্ডা হয় শিক্ষার্থীদের। গালি দেওয়ার কথা ছিল প্রথমে, কিন্তু দিচ্ছে একদম শেষে গেটের বাইরে, তাও সেটা উঠে যাচ্ছে। এর আগে সকালে ভোট শুরুর সময় গণনা পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থীরা। জামাতপন্থী প্রতিষ্ঠান থেকে ওএমআর মেশিন কেনার অভিযোগ করেন তারা। ভোট গণনার যে মেশিনগুলো নিয়ে আসা হয়েছে, সেগুলো এক প্রকার একটি ছাত্র সংগঠনের মদতপুষ্ট লোক বা তাদের কোম্পানির কাছ থেকে নিয়ে আসা, যার জন্য আমরা গতকাল থেকে প্রশাসনকে লিখিত আকারে এবং মৌখিকভাবে কয়েক দফায় জানিয়েছি যে আসলে আমরা চাই যে আমাদের ভোটটা ম্যানুয়ালি গণনা করা হোক। প্রত্যেকটা
প্রত্যেকটা ভোট কেন্দ্রে প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণ ব্যালট পেপার রাখা হয়েছে। আমাদের একটা সন্দেহের উদ্রেক হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো মেটিকুলাস ডিজাইন হইতেছে কিনা। পরে বিভিন্ন হলে ভোট গ্রহণে অনিয়ম, জাল ভোট, নকল ব্যালট ব্যবহার, পোলিং এজেন্টদের কাজে বাধা এবং শিবির সমর্থিত প্রার্থীদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তোলে ছাত্রদল। ভোট গ্রহণ শেষ হবার 1.5 ঘন্টা আগে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয় তারা। দাবি, শিবিরের অনিয়মে সহায়তা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাকসু নির্বাচন সেটা টোটালি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। এটা একটা পরিপূর্ণ কারচুপির নির্বাচন, প্রহসনের নির্বাচন। আমরা দাবি করেছিলাম জামাত নেতার ছাপানো ব্যালট বাদ দিয়ে নির্বাচন করতে। ভিসি ও রিটার্নিং অফিসার আমাদের দাবি মানেন নাই। তারা যে কারণে জামাত নেতার সাপ্লাই করা ওএমআর মেশিনে ভোট গণনা বন্ধ করেছে, সেই একই কারণে জামাতের সাপ্লাই করা ব্যালটে ফেয়ার ইলেকশন হচ্ছে না। বিকেলে এই ইস্যুতে একসাথে সংবাদ সম্মেলন করেন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলের প্রভোস্ট ও এজিএস প্রার্থী। দাবি, ছাত্রদলের অভিযোগ ভিত্তিহীন। কালি উঠে যাচ্ছে, সেটা আমরা ভিতরে সলভ করব, কিন্তু এই জিনিসটা বাইরে এভাবে হওয়া, এবং আমাকে অনেকেই প্রশ্ন করেছে জাল ভোট। হোয়াট ইজ জাল ভোট? এখানে কিসের জাল ভোট হচ্ছে? এখানে একটা কালি শুধু উঠে যাচ্ছে। যদি সবকিছু স্থগিত থাকে তা আপনারা তো বলতে পারেন না যে কারচুপি হচ্ছে। আর সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করলে দেখতে পারবেন যে কারচুপি হয়েছে কি হয়নি, সবকিছু লাইভ ওখানে দেখাইছে। ছাত্র শিবিরের দাবি, নিশ্চিত পরাজয় জেনে জাকসু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ছাত্রদল। তারা নির্বাচন বর্জন করেছে। আসলে এটার একমাত্র কারণ তারা হচ্ছে শিক্ষার্থীদের ম্যান্ডেট পাচ্ছে না। শিক্ষার্থীদের সমর্থন না থাকার কারণে নিশ্চিত পরাজয়ের হয়ে যাবে সেটা বুঝেই তারা আসলে নির্বাচন বয়কট করেছে বলে মনে করি। যে কেউ কোনো প্রার্থী বা কোনো দল বা প্যানেল আসলে বয়কট করলে আসলে নির্বাচনী প্রভাব পড়বে বলে আমি মনে করি না আর কি। নির্বাচনে বাকি যারা আছে বাকি সবার ফলাফল ঘোষণা হবে। সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে জাকসু বয়কটের ঘোষণা দেয় সম্প্রীতির ঐক্য, সংসপ্তক পর্ষদ ও স্বতন্ত্র অঙ্গীকার পর্ষদ। নির্বাচন কমিশন পুনর্গঠন করে আবারও ভোট নেয়ার দাবি তাদের। দ্রুত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি। একই সাথে পুনরায় নির্বাচন কমিশন গঠন এবং পুনর্তফসিলের মধ্য দিয়ে নতুনভাবে আমরা একটি জাকসু নির্বাচনের চূড়ান্ত দাবি জানাচ্ছি। এর আগে ভোটে অনিয়মের অভিযোগে নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়ান বিএনপিপন্থী শিক্ষকরাও। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 3 দশকের বেশি সময় পর অনুষ্ঠিত হলো জাকসু নির্বাচন। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ। দিনের শুরু থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন শিক্ষার্থীরা। তবে দুপুরের পর থেকে বাড়তে থাকে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ আর পাল্টা অভিযোগ। নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রদল, বাকছার সহ বেশ কয়েকটি প্যানেলের প্রার্থীরা। যদিও কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হয়নি বলে দাবি করেছেন ভিসি কামরুল আহসান। সকালে ভারী বৃষ্টি উপেক্ষা করেই কেন্দ্রে কেন্দ্রে লাইনে দাঁড়ান ভোটাররা। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ছিল কঠোর নিরাপত্তা। বৈরী আবহাওয়ায় বুথগুলোয় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছিল। বিকল্প উপায়ে স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যান সংশ্লিষ্টরা। ভোট দিয়ে শিক্ষার্থীরা জানান আকাঙ্ক্ষার কথা। 33 বছর পর আর আমরা হয়তো আমাদের অনেক বাইরে হয়তো দিতে পারে না ভোট, কিন্তু আমরা দিতে পারছি, যে আমরা আসলে অনেক খুশি এই বিষয়ে। অনুভূতি হচ্ছে যে প্রথম ভোট দিব, আমরা ফ্রেন্ডরা মিলে, যে আরো ফ্রেন্ডরা ওয়েট করতেছে, সবাই ভোট দিয়ে খুবই এক্সাইটেড। আমরা প্রত্যাশা করছি যে আমাদের ছাত্রদের প্রকৃত যে প্রেজেন্টেশনটা প্রশাসনের প্রয়োজন এটাই আসবে ইনশাআল্লাহ। যাদের মনে হয়েছে আমি ক্যাম্পাসের জন্য কাজ করবে, আমার ক্যাম্পাসের উন্নতির জন্য কাজ করবে, আমি তাদের ভোট দিয়েছি। আইন শৃঙ্খলা নিয়ে সন্তুষ্টি থাকলেও দিনের শুরু থেকে ভোট গ্রহণে অমোচনীয় কালি, ভোট প্রদান পদ্ধতি সহ নানা বিষয়ে শিক্ষার্থীদের অসন্তোষ ছিল। আমরা হচ্ছে স্যারকে নিয়ে আসছি, এখানে এসে দেখলাম সাংবাদিক, তো ভিতরে সবাই ঢুকে গেছে। ঢোকার পরে দেখলাম যে জাল ভোট হইতেছে কিনা, বা পিছনে পিছনে অনেকেই ঢুকে গেছে। তাড়াহুড়ার ভিতরে যে হাতে দাগ নাই, অন্য কেউ যদি ভোট দিয়ে দেয় তাহলে সেটা আসলে আমরা কিভাবে করব? ভোট গ্রহণ প্রক্রিয়া যখন শুরু হয় সকালটাই আসলে আমরা দেখতে পেয়েছি অস্বচ্ছতা এবং নানান ধরনের পক্ষপাতদুষ্ট আচরণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট ব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার অভিযোগ উঠতে থাকে। নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন একাধিক প্রার্থী। প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। ওএমআর মেশিন যেটার মাধ্যমে ভোট গণনা হবে, সেইটা যে প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে বা যে প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেই প্রতিষ্ঠানের কর্ণধার একজন জামাত নেতা। আমরা তারপরে আবার শুনতে পারি যে আপনার যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপারটাও যে জায়গা থেকে প্রিন্ট করা হয়েছে সেটাও একটা জামাতের প্রতিষ্ঠান। ভিসি কামরুল আহসানের দাবি, কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হয়নি জাকসু নির্বাচনে। বলেন, কোনো দলকে বাড়তি সুবিধাও দেয়নি প্রশাসন।
আমরা নির্বাচন কমিশনকে পরিষ্কার বলে দিয়েছি আমি যে কোনো অবস্থাতে কোনো বিষয়ে কোনো ধরনের বিচ্যুতি শিক্ষার্থী নয় প্রশাসনের পক্ষ থেকেও আমরা এটা গ্রহণ করব না। ফলে যেখানে যেখানে অনিয়ম ব্যত্যয় রয়েছে সেগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে এবং অন্য কোনো ব্যত্যয় যদি ঘটে থাকে সেটা নিয়ম অনুযায়ী যা যা করা দরকার করব। বিশ্ববিদ্যালয়ের 21টি আবাসিক হলের প্রত্যেকটিতেই ছিল ভোট কেন্দ্র। বিকেল 5টা পর্যন্ত সবকটি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবেই শেষ হয় ভোট গ্রহণ। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ করা গেলেও 5 ঘন্টা পরও শুরু করা যায়নি ভোট গণনা। সিনেট ভবনে কেন্দ্রীয়ভাবে ভোট গণনার কথা থাকলেও এখনও সেই কার্যক্রম শুরু করা যায়নি। জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম জানিয়েছেন, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা হবে, তাই ফলাফল পেতে আগামীকাল অর্থাৎ শুক্রবার দুপুর পর্যন্ত সময় লাগতে পারে। এদিকে বিভিন্ন কেন্দ্রে কাস্ট হওয়া ভোটের গড় হার 60 থেকে 65% মতো। বিকেল 5টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 21টি হলের 224টি বুথে চলে ভোট গ্রহণ। বিভিন্ন কেন্দ্র থেকে ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্স নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। পুলিশ, আনসার এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কঠোর নিরাপত্তায় এই কার্যক্রম পরিচালনা করে। এদিকে সময় শেষের 1 ঘন্টা পরেও কবি নজরুল হলে ভোট গ্রহণ করতে দেখা যায়। রবীন্দ্রনাথ হলে 75%, প্রীতিলতা হলে 62, 10 নং ছাত্র হলে 73, 13 নং হলে 56% ভোট পড়েছে। এছাড়া ফজিলাতুন্নেসা হলে 42%, সুফিয়া কামালে 54, কামাল উদ্দিনে 72, তারামন বিবি হলে 60, নওয়াব ফয়জুন্নেসা হলে 49% এবং সালাম বরকত হলে 75% ভোট গ্রহণ হয়েছে। নির্বাচনে মোট ভোটার ছিল 11,759 জন। কেন্দ্রীয় সংসদের 25টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 178 জন এবং মোট ভোট পড়েছে 8,100 মতন। আমাদের নিরাপত্তার জন্য যথেষ্ট আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যথেষ্ট পুলিশ মোতায়েন করেছে এবং আরও বিভিন্ন যারা যে নিরাপত্তা যারা আছে ডিবি বলেন, এসবি বলেন, তারা নিয়োজিত আছে এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে গার্ড এবং আনসার যারা আছে তারাও নিয়োজিত আছে। দর্শক, দিনভর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই 33 বছরের পরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন কভার করেছেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে সেই ভোট গণনা কার্যক্রম সম্পর্কে সবশেষ তথ্য জানাতে যুক্ত রয়েছেন তারাই। আমি শুরুতেই যাচ্ছি আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপুর কাছে। তিনি রয়েছেন সিনেট ভবনে। তার কাছ থেকে জানতে চাইব, নিপু, ভোট গ্রহণ শেষ হয়েছে, প্রায় 5 ঘন্টার সময় অতিবাহিত হয়েছে, এখনো কেন আসলে এই যে ভোট গণনা কার্যক্রম সেটি শুরু করা গেল না? আপনি জানেন ইতিমধ্যে বেশ কয়েকটি দল এবং প্যানেল ইতিমধ্যে তারা এই নির্বাচনকে বর্জন করেছে। ফলে এটি কি এর প্রভাবেই কি আসলে নির্বাচনের যে ভোট গণনা কার্যক্রম সেটি শুরু করতে বিলম্ব হচ্ছে? হ্যাঁ রাজা, আসলে ঠিকই বলেছেন যে প্রশাসন 5 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো কিন্তু তাদের যে ভোট গণনার কার্যক্রম সেটি শুরু করতে পারেনি। এই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনের এক কমিশনের সাথে কথা বলেছি। তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে যদিও ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা চলবে এবং হলগুলো হলসহ 21টি হলের এবং কেন্দ্র দুটি মিলিয়ে কিন্তু তারা গণনা করবেন। এই বিষয়টি নিয়ে তাদের সময় লাগবে। একজন তো বলেই ফেললেন যে আগামীকাল দুপুর নাগাদ এই নির্বাচনের ফলাফল ঘোষণা হতে পারে, এমনটি কিন্তু বলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সিনেট ভবনের সামনে অসংখ্য মানুষ, শিক্ষার্থী, প্রার্থী এবং প্রার্থীর শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু অপেক্ষা করছেন কখন নাগাদ তারা কার্যক্রম শুরু করেন, ভোট গণনা শুরু করেন। এর ভিতরে কয়েকজন কিন্তু কমিশনের সঙ্গে কথাও বলেছেন কেন লেন্দি হচ্ছে, দেরি হচ্ছে। এই প্রশাসন কিন্তু আসলে সবসময় আমরা দেখি যে এসব নির্বাচনের ক্ষেত্রে ডাকসুতেও আমরা দেখেছি যে কিছুটা সময় নিয়ে থাকে এবং এমনটাই হচ্ছে। অনেকেই মনে করছেন, তারা মনে করছেন যে যত গভীর রাত হবে তত কিছু ব্যস্ততা কমবে। এই বিষয়টি নিয়ে অনেকেই চলে যাবে বাড়িতে, কিছুটা শৃঙ্খলা ফিরে আসবে এমনটা মনে করছেন। যদিও কিছুক্ষণ আগে কিন্তু এই ডাকসু ভবনের সামনে ছাত্র দলের একটি পক্ষ কিন্তু তারা এসে বিক্ষোভ করেছেন, নির্বাচন মানে না এই বিষয়টি তারা সামনে এনেছেন এবং বিক্ষোভ মিছিলও কিন্তু করেছেন। তো সবকিছু মিলিয়ে প্রশাসন আসলে স্পষ্টভাবে এখনো কিছু বলতে পারছেন না যে কখন নাগাদ তারা শুরু করবে আর কখন নাগাদ তারা ভোট গণনা শেষ করবেন। তবে তারা বলছেন যখনই প্রশ্ন করছি তখনই বলছে আর একটু পর ভোট গণনা শুরু হবে। রেজা।
সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ মাহফুজুর রহমান নিপু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার কাছ থেকে সবশেষ তথ্যগুলো নিচ্ছিলাম। দর্শক, আরও একটু জানতে চাই বিস্তারিতভাবে, আমাদের সহকর্মী হাসান মিসবা আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং তার মাধ্যমে জানতে চাইবো আরও বেশি বিস্তারিতভাবে। হাসান মিসবা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমি জানতে চাই যে বেশিরভাগ প্যানেলে কিন্তু ইতিমধ্যে ভোট বর্জন করেছে, তারা কয়েকজন বিক্ষোভ মিছিল করেছে ক্যাম্পাসে। আপনি ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন এবং তাদের কারোর সাথে কথা হয়েছে কিনা, তারা মূলত কি বলছেন এই নির্বাচন নিয়ে? রেজা, এই মুহূর্তে আমি আছি জাকসুর যে নির্বাচন কমিশন কার্যালয়, সেখানে কিছুক্ষণ আগেই আসলে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি শুরুতেই একটু দেখাই, অর্থাৎ দীর্ঘ প্রায় 5 ঘন্টা 10 মিনিট পরে এই কাঙ্ক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সেই বিকেল 5টায় ভোট গণনা শেষ হয়েছে, যদিও কবি নজরুল হলে শেষ হয়েছে 7:21 সব শেষ মিলিয়ে নানা ধরনের প্রস্তুতিতে কেটে গেছে একটা দীর্ঘ সময়। অবশেষে MH হলের হল সংসদের যে প্রার্থীদের জন্য যে ভোট পড়েছে সেটি আসলে গণনা শুরু হয়েছে অল্প কিছুক্ষণ আগে। সবগুলো ব্যালট এসে এখানে জমা হয়েছে। এখানে ভেতরে পোলিং কর্মকর্তা এবং যারা প্রার্থী এবং অন্যান্য সব মিলে এখানে সবাই উপস্থিত আছেন। সামনে গণমাধ্যম কর্মীরাও আছে। সব মিলে এখানে ভোট আসলে গণনা শুরু হয়েছে অল্প কিছুক্ষণ আগে। এখন দেখার বিষয় এই ভোট আসলে গণনা শেষ হয় কখন, কারণ এই ভোট ছিল OMR পদ্ধতিতে, আর সেখানে আসলে সময় অল্প লাগতো। সেটি আসলে পরে গড়িয়েছে ম্যানুয়াল পদ্ধতিতে, অর্থাৎ বেলা 11টার পরে ম্যানুয়াল পদ্ধতিতে যেমন ভোট গ্রহণ হয়েছে সেই গণনাও কিন্তু শুরু হয়েছে একটু আগে। আর এর শেষ কখন সেটা আসলে বলা যাচ্ছে না। রেজা, শেষ কখন বলা যাচ্ছে না, সেই আসলে সবার মধ্যে একটি ধোঁয়াশা কাজ করছে যে কখন শুরু হবে এই ভোট গণনা এবং কখন শেষ হবে, দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছে। এই খবরের অর্থাৎ বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন এই মুহূর্তে তানজিম সাফিন। তিনি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেছেন এবং দেখেছেন ক্যাম্পাসের বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সবকিছু, এবং তার কাছ থেকে জানতে চাইবে এই মুহূর্তে। নিশ্চয়ই সাফিন, তারা একটি নতুন দাবিকে সক্রিয় করে সেটিকে আন্দোলনে রূপান্তর করার একটা প্রচেষ্টা তাদের মধ্যে রয়েছে। এদিকে এখনো ভোট গণনা শুরু হয়নি, সেই খবরের বৃত্তান্ত আপনি আসলে জানাচ্ছিলেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আপনাদের সাথে আমরা রয়েছিলাম সারাদিন, আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন এবং তারা বিস্তারিত জানাচ্ছিলেন। যদিও এখনো ভোট গণনা কার্যক্রমটি শুরু হয়নি। 25টি পদে জাকসুর যে প্রার্থীরা তারা আসলে লড়াই করেছেন, একই সাথে 13টি পদে হল সংসদ থেকে লড়াই করেছেন। মোট 38 পদে এই যে ভোট গণনা, এবং সেখানে আপনারা জানেন যে 11,749 জন ভোটার ছিলেন, যার মধ্যে 8,100 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ফলে এই 8,100 জনের যে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রটি সেটি 38টি পদে কিন্তু গুনতে হবে। ফলে বেশ সময় সাপেক্ষ, এবং সেটি অনেকেই যেটি বলছেন যে আগামীকাল দুপুর নাগাদ লাগতে পারে সেই সময়টি। ফলে দেখা যাক ঠিক কতক্ষণ লাগে, এবং ততক্ষণ আপনারা যমুনা টেলিভিশনের সাথে থাকুন। এই মুহূর্তে ফিরতে চাই আমরা যমুনা টেলিভিশনের মূল স্টুডিওতে। সহকর্মী নুসরাত বৃষ্টি রয়েছেন সেখানে। ধন্যবাদ রেজা। রায়ের বাজারে ৭১-এর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া মোনাজাত করলেন ডাকসুর নবনির্বাচিত ছাত্র শিবির প্যানেলের সদস্যরা। এর আগে জুলাই শহীদদের গণকবরে মোনাজাত শেষে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ভিপি জিএস। হিজাব নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় গণমাধ্যম নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করেন ডাকসু নেতারা। ডাকসু নির্বাচনে বিপুল জয় নিশ্চিতের পর রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেল শিবির প্যানেল। ৭১-এর শহীদ বুদ্ধিজীবীদের জন্য তারা করেন দোয়া মোনাজাত। এর আগে রায়ের বাজারে জুলাই শহীদদের গণকবরেও তারা মোনাজাতে অংশ নেন। জানায় জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার কাজ করবেন তারা। ভোটে অংশ নেয়া সব প্রার্থীদের মতামতের ভিত্তিতে শিক্ষার্থীদের নিয়ে কাজ করার কথাও জানান ভিপি সাদিক কায়েম। মূলত শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্য, এবং জুলাই বিপ্লবে যে 2000 ভাই বোন শহীদ হয়েছে, এই প্রত্যেকটা পরিবারেই আমাদের পরিবার।
তাদের কথাগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের প্রত্যাশাগুলো পূরণ করা এখন আমাদের মূল কাজ, এবং সেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে চাই। সিনেট ভবনে চূড়ান্ত ফল ঘোষণার সময় হিজাব হিজাব স্লোগান নিয়ে বিতর্কের বিষয়ে তাদের প্রশ্ন করা হয়। উত্তরে জানান, ভারতীয় মিডিয়া তাদের এজেন্ডা বাস্তবায়নে ছড়াচ্ছে বিভ্রান্তিকর তথ্য। বিশ্ববিদ্যালয়ে যে ড্রেস পরে যিনি হিজাব পড়তে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত। সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে রেজ করেছে ওই স্পেসিফিক ওই ইস্যুতে। এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সব কিছু জানা সত্ত্বেও এটা তাদের এজেন্ডার ব্যাপার। তবে দেশীয় মিডিয়া যারা হাজির ছিলেন তারা তো সব কিছু দেখেছেন। আশা করি আমাদের দেশীয় মিডিয়ার ভাইয়েরা সবাই সত্যটা উপস্থাপন করেছেন আর কি। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর ডাকসুতে শুরু হবে তাদের কাজ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আগামী নির্বাচিত সংসদে জুলাই সনদের বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেছে বিএনপি। আর সংবিধানের যে বিষয়গুলো নিয়ে ঐকমত্য হয়েছে, বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে তার বাস্তবায়ন চায় জামায়াত। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নের নতুন সংবিধানই একমাত্র পথ বলে জানায় এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় এমন মত দেয় দলগুলো। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একাধিকবার বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ আসে বিশেষজ্ঞদের কাছ থেকে। এই 4টি পরামর্শ নিয়ে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসে ঐকমত্য কমিশন। একটা হচ্ছে রাজনৈতিক দলগুলো আপনাদের পক্ষ থেকে যে সমস্ত মতামত এসছে, পরবর্তীতে যাতে জুলাই সনদ কিংবা জুলাই বিপ্লবের বৈধতা হুমকির মুখে না পড়ে, তাই বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমেই সনদ বাস্তবায়ন বিষয়ক আলোচনা সবচেয়ে বেশি গুরুত্ব পায়। দিনব্যাপী যুক্তিতর্কে নিজেদের অবস্থান তুলে ধরে দলগুলো। নতুন সংবিধানই জুলাই সনদ বাস্তবায়নের একমাত্র পথ বলে নিজেদের অবস্থান তুলে ধরে এনসিপি। জামায়াতের দাবি, গণঅভ্যুত্থানকে বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে বৈধতা দিলে সেটার অধীনেই নির্বাচন হলে কোনো সমস্যা থাকবে না। বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে আগামীতে সংবিধানের উপরে বিশেষ সাংবিধানিক আদেশকে প্রাধান্য দিয়ে সেটা 5ই আগস্ট থেকে কার্যকর দেখানো, তবেই সেটা সংবিধানের যে সমস্ত ভ্যাকুয়াম এখন দেখা যাচ্ছে এই ভ্যাকুয়ামগুলি ফুলফিল করে সম্মুখ পানে অগ্রসর হওয়া সম্ভব। নতুন করে লিখে আমরা যদি সেটাকে পরিবর্তিত করতে না পারি, এ কারণে সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য নতুন সংবিধান একমাত্র পন্থা। কিন্তু বিশেষজ্ঞদের সুপারিশকৃত 4টি প্রক্রিয়ায় একমত নয় বিএনপি। পরবর্তী নির্বাচিত সংসদের মাধ্যমেই সনদের বাস্তবায়ন চায় দলটি। প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে পরবর্তী সংসদে যারা নির্বাচিত হবেন তাদের মাধ্যমে। সেইটাই হলো আসলে বৈধ প্রক্রিয়া, আমরা সেটাকে সমর্থন করেছি। এখনও আমরা বলছি এর বাইরে যদি কোনো আইনগত বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া থাকে সেটার মধ্যে আমরা একমত হব। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে সময়ক্ষেপণ করতে চায় না বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তাই আগামী 13ই সেপ্টেম্বরের মধ্যে সবগুলো দলকে জুলাই সনদে স্বাক্ষর করতে 2 জন করে প্রতিনিধির নাম পাঠাতে কমিশন অনুরোধ জানিয়েছে বলেও জানান তিনি। আগামী 13 তারিখের মধ্যে তাদের প্রতি অনুরোধ করা হয়েছে যে আগামী 13 তারিখের মধ্যে তারা যেন তাদের দলের পক্ষ থেকে এই সনদে স্বাক্ষর করবেন এরকম 2 জন ব্যক্তির নাম আমাদের কাছে পাঠান। সনদ বাস্তবায়নে দলগুলোকে আরও আন্তরিকতা দেখানোর আহ্বান জানান আলী রিয়াজ। করা হয়েছে আমরা যেটা ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির নির্বাচনে সময়সূচি থেকে সরতে চাইলে তা হবে জাতির জন্য মহাবিপর্যয়, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর এক গোলটেবিল আলোচনায় এসব কথা তিনি বলেছেন। একই অনুষ্ঠানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই জাতির জন্য বড় চ্যালেঞ্জ। এনসিপির হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এখনো রাজনীতিকে নিয়ন্ত্রণ বা প্রভাবিত করার চেষ্টা করছে বিভিন্ন এজেন্সি। সিরডাপ মিলনায়তনে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনার আয়োজক ছিল নাগরিক কোয়ালিশন। অংশ নেন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ভিন্ন প্রক্রিয়ায় সংবিধান সংশোধিত হলে চ্যালেঞ্জ হতে পারে আদালতে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান তিনি। আমরা এমন কোনো উদাহরণ সৃষ্টি হতে দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে যে এইরকম একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধান সংশোধনী হওয়া যায়, যেটা পরে একটা উপযুক্ত আদালতে চ্যালেঞ্জ হবে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর শঙ্কা, প্রশাসনে নিয়ন্ত্রণ নিয়ে সংসদ নির্বাচনের ফলাফল প্রভাবিত করার চেষ্টা করবে অনেকে। জুলাই সনদ এবং দৃশ্যমান বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেই নির্বাচনে যেতে হবে, এ দাবি জামাত মুখপাত্রের। আমরা এখনো পর্যন্ত দেখছি যে বিভিন্ন এজেন্সি, সরকারি এজেন্সি বিগত সময়ে যেভাবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, এখনো পর্যন্ত করছে। দেশের প্রতি, জনগণের প্রতি যদি দায়িত্ববোধ দিয়ে আমরা কাজ করি, আমার ধারণা ইনশাআল্লাহ আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের ঘোষণা দিলে সমালোচনা কম হতো। নির্বাচনকে, ফেব্রুয়ারি নির্বাচনকে লক্ষ্য নিয়ে 24টা গুরুত্বপূর্ণ কাজ তারা সম্পন্ন করবেন। আমরা দেখতে চাই শুধু ঘোষণা নয়, কাজের মধ্য দিয়ে নির্বাচন কমিশন তাদের এই নির্বাচনের তারা যে রোডম্যাপ ঘোষণা করেছেন এটাকে তারা বাস্তবায়িত করবেন। আমাদের খুব প্রত্যাশা ছিল শেখ হাসিনার সাথে সাথে ফ্যাসিবাদের পতন ঘটানো, কিন্তু এই সরকার ওই ফ্যাসিবাদের যে সেটআপ পুরোপুরি এখনো পর্যন্ত রেখে দিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার নির্বাচনী প্রক্রিয়ায় কোনো পক্ষপাতিত্ব করবে না, আইন শৃঙ্খলা বাহিনীও নিশ্চিত করবে সর্বোচ্চ নিরাপত্তা। চিফ অ্যাডভাইজার বারবার বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং এই বিষয়ে আমরা আমাদের সলন কমিটমেন্ট, এখানে এই বিষয়ে আমাদের ফুল কমিটমেন্ট, এটার কোনো ব্যত্যয় হবে না এবং এটা যদি কোনোভাবে এটার কোনো কেউ এটাকে ব্যত্যয় করার চেষ্টা করেন সেটা হবে জাতির জন্য একটা মহা বিপর্যয়। প্রেস সচিব বলেন, শুধু সরকারের ইচ্ছাই নয়, সমাজের বিভিন্ন অংশ এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপরও নির্ভরশীল সুষ্ঠু নির্বাচন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বেতন ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধে প্রায় 5 ঘন্টা ধরে বন্ধ ছিল এয়ারপোর্ট রোড ও প্রগতি সরণি। এতে করে ব্যাপক ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা। ইউরোজন ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা বলছেন, অনেকের বেতন ভাতা বকেয়া রেখেই কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এতে করে তাদের জীবন জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। 11 সেপ্টেম্বর সকালেই শ্রমিকদের বকেয়া বেতন ভাতা দেওয়ার আশ্বাস ছিল পোশাক কারখানা ইউরোজন ফ্যাশন লিমিটেডের। দুপুর পর্যন্ত মালিকপক্ষের কেউই বসেননি শ্রমিকদের সাথে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা বিকাল 3টার দিকে সড়কে নেমে আসেন। অবরোধ করে এয়ারপোর্ট রোডের খিলক্ষেত শেওড়া অংশ বন্ধ করে দেয় কুড়িল চৌরাস্তা ও কুড়িল অংশের এক্সপ্রেসওয়েতে ওঠানামার র্যাম্প। শ্রমিকদের দাবি, গেল সপ্তাহেও সড়ক অবরোধ করেছিলেন তারা। নানা পক্ষের আশ্বাসে সে সময় অবরোধ তুলে নিলেও এখনো বেতন ভাতা মেলেনি। সেনাবাহিনী কইছে আশ্বাস দিছে, পুলিশে আশ্বাস দিছে, এনার কাছে গেছি এখন কিছু কয় না, আমরা জানি না, আমরা জানি কার কাছে মালিক গেছে পলাইয়া, ডাইরেক্টর গেছে বলা, হেড অফিসের কোনো লোকের কোনো কারবার নাই। আমরা কি বুঝি আমরা কাজটা করবো? আমরা গত 1 মাস ধরে ভুগতেছি, তাইলে এটি মানে না কেন দাবি? অনেকেই বলছেন, হঠাৎ কারখানা বন্ধে জীবন জীবিকা নিয়ে উৎকণ্ঠায় তারা। হুট করে একটা ফ্যাক্টরি বন্ধ করে দিলে এতগুলা লোক, এখানে 3000-এর উপরে লোকজন আছে, তার সাথে আরো অনেকজন মনে করেন যে সম্পর্কে আছে জড়িত। হুট করে কোথায় যাইবো লোকগুলা? টাকা, ঘর ভাড়া, খাবার বিল, এখানে এই যে চলে গেছে রানিং মাছুতে পিবাল, এগুলো টাকাগুলো কে দিব? আমাদের তো বাসা ভাড়া দেওয়া লাগবে, আমরা খাবো কি? টানা কয়েক ঘন্টা মহাসড়ক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী পথচারীরা। বিশেষ করে অফিস ফেরত মানুষের ভোগান্তি ওঠে চরমে। লালবাগ থেকে আসছে, আমরা হসপিটালে যাবো, হ্যাঁ আমার বোন ভর্তি, যেতে পারছি না। সাধারণ মানুষের অনেক অসুবিধা হচ্ছে। সেই যমুনা ফিউচার পার্ক থেকে হেঁটে হেঁটে এখানে আসলাম, এখন জানি না সব গাড়ি ঘোড়ার অবস্থা খুব খারাপ। এই যে দাঁড়িয়ে আছি, এখন হেঁটে বাসায় মিরপুরের দিকে যাচ্ছি। আমি 5টা বের হওয়ার পর হাইটে তারপর আসতেছি, বলতে পারি না কতক্ষণ যাব। জানা গেছে ইউরোজেন গ্রুপের 3টি পোশাক কারখানাই কুড়িল এলাকায়। এগুলোতে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। আজকে থানার ওসিও আছে না, ডিসিও আছে না, মালিকের কোনো লোক আছে না মালিক পক্ষ থেকে। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা।
রাতের ভোটে সহযোগিতার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে সচিব পদমর্যাদার 12 জন সাবেক কর্মকর্তাকে তলব করেছে দুদক। তালিকায় সংস্থাটির 2 সাবেক কমিশনারও আছেন। অন্যদিকে পূর্বাচলে প্লট জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। রাতের ভোটের তকমা পাওয়া 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতা করার পুরস্কার হিসাবে 12টি ফ্ল্যাট পায় সচিব পদমর্যাদার 12 কর্মকর্তা। এমন অভিযোগে চলতি বছরের মে মাসে ধানমন্ডির ওই ভবন ও গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালায় দুদক। অভিযোগে প্রাথমিক সত্যতা পায় সংস্থাটি। জানা যায়, নির্মাণাধীন ওই ভবনের 23টি ফ্ল্যাটের 12টি ফ্ল্যাট পাওয়ার কথা ছিল দুদকের সাবেক কমিশনার মোজাম্মেল হক খান, জহিরুল হক সহ বেশ কয়েকজন সচিবের। এই ঘটনায় এবার সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য আগামী 17, 18 ও 21 সেপ্টেম্বর তলব করেছে সংস্থাটি। অন্যান্য অনুসন্ধান বা তদন্ত কাজের জন্য অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তাদের রুটিন কাজ, এটা তারা সে অনুযায়ী তারা কাজ করছেন। এদিকে প্রায় 5.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং রাজুকের প্লট জালিয়াতির অভিযোগে আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুদক। লিজ দলিলের 2223 নং শর্ত ভঙ্গ করে উক্ত প্লট হস্তান্তর করার অনুমতি প্রদানপূর্বক প্লটটি আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া প্রায় 76 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দুদকের মামলায় বিকেলে স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মিঠুকে 10 দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয়। এ সময় 18 সেপ্টেম্বর রিমান্ড ও জামিন শুনানির দিন ধার্য করে মিঠুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মোবাইল ফোন রেখে অন্যত্র নামাজ পড়ার কারণে কাতারে ইসরায়েলের হামলা থেকে প্রাণে বেঁচে যান হামাস নেতারা, এমন দাবি করেছে বেশ কয়েকটি গণমাধ্যম। ব্রিটেনের আরবি গণমাধ্যম আশার্ক আল আওসাতের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এবং জুইশ ক্রনিকলস এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, কাতারে হামাস নেতাদের ফোন ট্র্যাক করে সেই অবস্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। তবে হামাস নেতারা অন্যত্র নামাজ পড়ার কারণে প্রাণে বেঁচে যান। মঙ্গলবার কাতারে হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি বন্ধ ইস্যুতে আলোচনার জন্য আবাসিক এলাকার একটি ভবনে অবস্থান করছিলেন হামাসের প্রধান খলিল আল হায়া সহ হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতা। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান হামাসের নেতারা। তাদের অবস্থান করা ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতি হয়নি হামাস নেতাদের। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, হামাস নেতাদের ফোন ট্র্যাক করে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। এরপরই চালানো হয় হামলা। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, কিভাবে প্রাণে বাঁচলেন হামাস নেতারা? বিভিন্ন গণমাধ্যম বলছে, মোবাইল ফোন রেখে অন্যত্র নামাজ আদায় করতে যান তারা। মোবাইলের অবস্থান লক্ষ্য করে মিসাইল হামলা করা হয় ইসরায়েলি বিমান থেকে। অন্যত্র অবস্থানের ফলে বিমান হামলা থেকে প্রাণে বেঁচে যান হামাস নেতারা। ব্রিটেনের আরবি গণমাধ্যম আশার্ক আল আওসাত এই তথ্য জানায়। এতে বলা হয়, মূল ভবনটিতে ছিলেন না হামাস নেতারা। একই তথ্য জানায় ব্রিটেনের ইহুদিবাদী গণমাধ্যম জুইশ ক্রনিকলস। মোবাইল ফোন ট্র্যাক করে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার ঘটনা নতুন নয়। এর আগেও ইরানে একই কায়দায় হামলা চালায় ইসরায়েল, যাতে প্রাণ যায় হামাস সহ শীর্ষ ইরানি কর্মকর্তাদের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।